সেইভাবে মিনিট 10 উদ্ভ্রান্তের মতো দৌড়াতে বাড়িটা ছাড়িয়ে বেশ কিছু দূর চলে এলাম আমি। এতক্ষণে বাইরে সজোরে বৃষ্টি নেমেছে, সর্বাঙ্গ ভিজে গেল আমার। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। সেই বৃষ্টির ধারার মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম আকাশ থেকে নেমে আসা লেলিহান বিদ্যুতের একটা শিখা ঝাঁপিয়ে পড়ে গ্রাস করছে গোটা বাড়িটাকে। শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায়, এইটাই গল্প স্রোত। ভয়, রহস্য, প্রেম সব কিছুই পাবেন এখানে। আজকের গল্প H.P. লাভক্রাফটের আ পিকচার ইন দ্য হাউস। গল্পটি শোনার জন্য অনুগ্রহ করে কানে হেডফোন লাগিয়ে নিন। চলুন গল্পটা শোনা যাক। অনুগ্রহ করে মনোযোগ দিন। কিছু আখ্যান কেবল শোনার বিষয় নয়, সেগুলোকে উপলব্ধি করতে হয়, এবং আজকের রাত সেই উপলব্ধির জন্য প্রস্তুত। আমরা প্রবেশ করছি সেই পুরনো স্যাঁতস্যাঁতে পাথরের বাড়িতে, যেখানে অন্ধকার ক্যানভাসের মতন চেপে বসে আছে। H.P. লাভক্রাফটের সেন্ট থমাস শহরের এক অজ্ঞাত কোণে লুকিয়ে থাকা সেই কুখ্যাত চিত্রকলার সামনে। আপনারা কি নিশ্চিত যে আপনারা শোনার জন্য প্রস্তুত? এই গল্পটি আপনাদের শুধু ভয় দেখাবে না, এটি আপনাদের মনস্তত্ত্বের দরজায় আঘাত হানবে। কারণ এই গল্পের গভীরে লুকিয়ে আছে একটি নিষিদ্ধ সুর, একটি গান। আমি বারবার নিবৃত্ত করছি, যদি আপনাদের সামান্যতম মানসিক দুর্বলতাও থাকে তবে এখনই ফিরে যান, কারণ গল্পটির একটি অংশে এক ভয়ানক ঐতিহাসিক সুর বাজবে, যা শোনা মাত্রই আপনাদের মনে অদ্ভুত কিছু ঘটতে পারে। এই গান আপনাদের এমন এক সত্যের মুখোমুখি করবে যা আপনাদের চেতনাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এটি শুধু সুর নয়, এটি সময়ের সাথে মিশে থাকা একটি সাপ। আপনাদের বারণ করা হলো, আপনাদের সুযোগ দেওয়া হলো। আর হ্যাঁ, বিদ্যুৎ সংযোগ বন্ধ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কারণ অন্ধকার আপনাদের বিরক্ত করবে না, অন্ধকার আপনাদের পাশে বসে থাকবে। মনোযোগ সহকারে এই গা ছমছমে আখ্যানটি শ্রবণ করুন। গল্প স্রোতের সাথে শুরু করুন এই ভয়ানক যাত্রা। গল্প স্রোতের সাথে শুনুন আ পিকচার ইন দ্য হাউস। অলৌকিকের পিছু ধাওয়া করেন যারা, তাদের আপনি কোথায় খুঁজে পাবেন? উত্তরগুলো বেশ সহজ। ধরুন, মাটির তলায় লুকোনো কোনো সবাধার কিংবা প্রায় ধ্বংস হয়ে যাওয়া কোনো দুর্গের চূড়ার ঘরে, অথবা ঘন ভুতুরে কোনো জঙ্গলের গভীরে। কিন্তু যারা সত্যিকারের অলৌকিকের সন্ধান পেতে চান, তাদের এইসব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এই নিউ ইংল্যান্ডের কোনো প্রান্তিক গ্রামে কোনো ভেঙে পড়া পলেস্তারা, খসে পড়া পরিত্যক্ত বাড়িতে অলৌকিক তাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। ধরে নিন, পায়ে চলে
রাস্তা থেকে খানিকটা সরে এসে ঘন্টা খানেক হেঁটে এরকম একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়ালেন আপনি। একটা ঘাসের জমির উপর মূর্তিমান দৈত্যের মতো 200 বছর ধরে দাঁড়িয়ে আছে বাড়িটা। মাটি থেকে গুল্মতা উঠে এসে সমস্ত দেহ ছেয়ে ফেলেছে। গুল্মের আবরণের ভিতর থেকে শুধু অন্ধকার জানালাগুলো জেগে রয়েছে, যেন ভয়ঙ্কর কোনো অতীতের স্মৃতি হাতড়ে আমাদের কিছু দেখাতে চায় তারা। এই ধরনের বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু অদ্ভুত মানুষ বসবাস করে। মানব সভ্যতার সঙ্গে এদের যোগাযোগ খুব ক্ষীণ। কিছু একটা রহস্য যেন ঘিরে থাকে এদের। সেই রহস্য যে ঠিক কি তা কেউ বলতে পারে না। 1896 সালের নভেম্বর মাসের এক দুপুরে বৃষ্টির হাত থেকে পালিয়ে আশ্রয় নিতে আমি ঠিক এই রকম একটা বাড়ির সামনে উপস্থিত হই। সে সময় কোম্পানির কাজে মিস্কাটনিক ভ্যালি পরিদর্শন করতে গিয়েছিলাম। জায়গাটা মূলত পার্বত্য অঞ্চল, খুব একটা বেশি মানুষজনের যাতায়াত নেই। আমি সারাদিন একটা ছোট সাইকেলে চেপে এদিক ওদিক ঘুরে জায়গাটা জরিপ করতাম। ভালো করে সন্ধে নামার আগে আমি হোটেলে ফিরে আসতাম। সেদিন কিন্তু দুপুর গড়ানোর আগেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বুঝলাম যে বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। এদিকে উদ্দেশ্যহীনের মতো সাইকেল চালাতে চালাতে একটা মেঠো রাস্তায় এসে পড়েছি। আশেপাশে তাকিয়ে মাথা গোজার মতো কিছুই চোখে পড়ল না। দুপাশ জুড়ে উঁচু উঁচু টিলার সারি। উদ্ভ্রান্তের মতো চতুর্দিক তাকিয়ে একটা ছোট টিলার নিচে থেকে ছোট কাঠের বাড়ি চোখে পড়ল। যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কিছুটা দূরে বাড়িটা, তা উপায়ান্তর না দেখে সেটা লক্ষ্য করেই সাইকেল ছুটিয়ে দিলাম। এদিকে বৃষ্টি শুরু হলে সহজে থামার নাম করে না। টাকা পয়সা কাছে কম নেই। বাড়িতে যেই থাকুক না কেন, কিছু টাকা পয়সার বিনিময় যদি আজ রাতটা থাকার ব্যবস্থা হয়ে যায় তাহলেই আমি খুশি। বাড়িটাকে বাইরে থেকে দেখে কিন্তু হানাবাড়ি জাতীয় কিছু বলে মনে হলো না, তবে ভারী নির্জন। একতলায় ঢোকার মুখে একটা দরজা আছে, সেটা ভেতর থেকে বন্ধ। দরজার বেশ কয়েকটা জায়গা ভেঙে গেছে, তার মধ্যে দিয়ে ভিতরের অন্ধকার চোখে পড়ে। লক্ষ্য করলাম বাড়ির ভিতরে কোথাও আলো জ্বলছে না। কেন জানি না মনে হচ্ছিল বাড়িটা পরিত্যক্ত। তবে আরও কিছুটা সামনে পৌঁছাতে সেই ধারণাটা ভেঙে গেল। বাড়ির বাইরে একটা ছোট বুনো ফুলের ঝোপ আছে। চেহারাটা দেখে মনে হলো মাঝে মাঝে কেটে পরিষ্কার করা হয় সেগুলো। খানিকটা সেই কারণেই দরজা ভেঙে ভিতরে ঢোকার বদলে আমি দরজায় টোকা দিলাম। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন অবর্ণীয় অস্বস্তি শুরু হলো মনের ভিতরে। বাইরে শ্যাওলা ঢাকা পাথরের উপর দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে বাড়ির দোতলার জানলাগুলো দেখতে পেলাম। যদিও জানলাগুলো বেশ পুরনো আর ধুলোয় ঢাকা, তাও কোনো জায়গা ভেঙে যায়নি। অর্থাৎ বাড়ির ভিতরে লোক থাকে এবং সে লোক মোটেই বাড়িটির যত্ন নেয় না। আমার টোকাতে কিন্তু কোনো কাজ নেই। আরও বার কয়েক টোকা দেওয়ার পর আমি বাধ্য হই হালকা হাতে ঠেলা দিলাম দরজায়। একটা মিহি আওয়াজ করে খুলে গেল কাঠের দরজাটা। ভিতরে উঁকি দিয়ে দেখলাম একটা ছোট বাইরের ঘর। ঘরের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে, সেই সঙ্গে নাকে এলো একটা বিশ্রী গন্ধ। সাইকেলটাকে ঘরের ভিতরে এনে রেখে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম। আমার ঠিক সামনে থেকেই একটা সরু সিঁড়ি উঠে গেছে উপরে। সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা সেলারের দরজা। সিঁড়ির দুপাশে আরও দুটো বন্ধ দরজা চোখে পড়ল।
সেগুলো বোধহয় একতলার ঘর। সাইকেলটা একদিকের দেওয়ালে হেলান দিয়ে রেখে আমি বাঁ দিকের ঘরের দরজাটা খুলে ফেললাম। এই ঘরটা সিলিং বেশ নিচুতে, দুদিকে দুটো ধুলো ঢাকা জানলা দিয়ে কিছুটা আলো এসে আলোকিত করে রেখেছে ঘরটাকে। আসবাব বলতে প্রায় কিছুই নেই এখানে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর গোটা কয়েক চেয়ার দেখে মনে হলো এই ঘরটা হয়তো এ বাড়ির বসবার ঘর। ঘরের একদিকের দেওয়ালের নিচ বরাবর বেশ বড় সড়ো একটা ফায়ার প্লেস আছে। তার উপরে একটা অ্যান্টিক ঘড়ি টিক টিক করে বেজে চলেছে। কিছু ছড়ানো ছিটানো বই আর কাগজপত্রও চোখে পড়ল। বইয়ের নামগুলো আধো অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না, তবে একটা জিনিস খেয়াল করে বেশ অবাক হলাম আমি। এখানকার প্রায় সব বাড়িতেই দেখেছি প্রাচীন জিনিসপত্র দিয়ে ঘর সাজানো একটা বাতিক আছে মানুষের। এই ঘরটায় এমন কিছু জিনিস চোখে পড়ল যার বয়স আমার আন্দাজে অত্যন্ত 100-2 বছরের কম নয়। বাড়িটা যদি আর একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা যেত তবে দিব্যি একটা সংগ্রহশালা বলে চালিয়ে দেওয়া যেত। গোটা একতলাটা দেখতে দেখতে একটা অস্বস্তিকর অনুভূতি এসে চেপে ধরল আমাকে। সেটা ভালো লাগার নাকি ভয় তা ঠিক বুঝতে পারলাম না। তবে এই গোটা বাড়িটা যেন এক খণ্ড অতীত বুকে ধরে দাঁড়িয়ে আছে, যেন কোথাও গোপন কিছু একটা লুকিয়ে রাখা আছে, এমন কিছু যা পৃথিবীর মানুষের আর মনে নেই। বসতে ইচ্ছা করছিল না আমার, কেমন যেন নেশায় পেয়েছে আমাকে। যা কিছু হাতের সামনে পাচ্ছি সেগুলোই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। টেবিলের উপর একটা মাঝারি সাইজের বই চোখে পড়ল। এতটাই পুরনো যে দেখে মনে হলো কোনো মিউজিয়াম থেকে চুরি করে এনে এখানে রেখেছে কেউ। বইটা চামড়ায় বাঁধানো, স্পাইনের কাছে ধাতুর পাতটা দিয়ে আটকানো আছে পাতাগুলো। এরকম একটা ভাঙাচোরা বাড়িতে এমন একটা বই রাখা আছে তা কল্পনা করাও কষ্টকর। বইটা খুলে কয়েকটা পাতা উল্টাতেই কিন্তু অবাক হয়ে গেলাম আমি। প্রাচীন সাধু পিগাফেটার কঙ্গো অঞ্চলের বিবরণ, পুরোটাই ল্যাটিনের লেখা। এই বইটার কয়েক কপি যে এখনো পৃথিবীর কোথাও রয়ে গেছে সে কথা আমি আগেও শুনেছিলাম। একটু আগের অস্বস্তিটা ভুলে গিয়ে আমি পরপর পাতা উল্টাতে লাগলাম। বইতে যা লেখা আছে তার কথা এ বাড়ির মালিক আর আমি ছাড়া অন্য কোনো মানুষ জানে বলে মনে হয় না। ভিতরে বেশ কয়েকটা হাতে আঁকা ছবি দেওয়া আছে। তেমন একটা ছবিতে এসেই আমি থেমে গেলাম। একটা কসাইয়ের দোকানের ছবি আঁকা আছে সেখানে। তার বিবরণ আমি আর এখানে দিতে চাই না। ছবিটা দেখেই বইটা বন্ধ করে রেখে দিলাম আমি। বাকি বইগুলোর উপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেই মনে হলো উপর থেকে একটা মিহি পায়ের আওয়াজ ভেসে আসছে। প্রথমে একটু চমকে গেছিলাম। আমার দরজার দেওয়া টোকাতে কেউ সাড়া দেয়নি। এখন তাহলে বাড়ির ভিতরে লোক এলো কোথা থেকে? পরক্ষণেই মনে হলো বাড়ির মালিক হয়তো এতক্ষণে ঘুমাচ্ছিলেন। এবার তিনি ঘুম ভেঙে নিচে নেমে এসেছেন। ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। সিঁড়ির নিচ অবধি নেমে পায়ের আওয়াজ থেমে গেল। বুঝলাম বাইরের ঘরের দরজায় হেলান দিয়ে রাখা সাইকেলটা চোখে পড়েছে তার। পর মুহূর্তেই দরজার বাইরে থেকে খচখচ শব্দ করে একটা দরজা খোলা আওয়াজ এলো। দরজার ওপাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখে ভয় বা সংকোচের বদলে বেশ কিছুটা শ্রদ্ধা এসে জমা হলো আমার মনের ভিতরে। দীর্ঘ রিজু চেহারা, বয়স অন্তত 60-এর কাছাকাছি, মুখ ভর্তি এক গাল উস্কো খুস্কো সাদা দাড়ি। বয়সের তুলনায় চেহারা বেশ শক্ত সমর্থ।
দাড়ির ভেতর থেকে গালের কাছে উঁচু হয়ে থাকা হাড় দুটো চোখে পড়ে। এই বয়সেও চামড়ায় বলিরেখাও কোনো দাগ নেই। ঘন নীল চোখে কিছুটা যেন লালের আভাস। গোটা চেহারার মধ্যে একটা আলু থালু ভাব। বোঝা যায় বয়সের ভারে ঝুঁকে না পড়লেও দারিদ্র তাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। আমার দিকে তাকিয়ে মিহি হাসলেন ভদ্রলোক। তারপর ধীরে সুস্থে এগিয়ে এসে আমার উল্টো দিকে চেয়ারে বসতে বসতে বললেন, হঠাৎ বৃষ্টির আগমনে আটকে গেছিলেন তাই তো? একটু হেসে আবার বললেন, তা আমার বাড়িখানা খুঁজে পেয়ে ভালোই করেছেন। আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, নতুবা নিজেই দরজা খুলে দিতাম। তোমার মতো অল্প বয়স তো নয়, একটু বেশি ঘুম দরকার পড়ে। আমি সৌজন্য দেখিয়ে একটু হাসলাম। ভদ্রলোকের কথা বলার ধরন কেমন যেন শেখেলি। একা থাকেন বলেই মনে হয় কথা বলার অভ্যেসটা চলে গেছে। দূর দেশে যাচ্ছিলে মনে হয়। আজকাল তো এদিকটা বড় একটা কেউ আসে না। আশপাশ থেকে কোনো বাড়ি নেই। আমি উপায় না দেখে আসলে এভাবে কারোর বাড়িতে না বলে ঢুকে যাওয়াটা, আরে না না। উচ্ছ্বাস মেশানো হাসি হেসে উঠলেন ভদ্রলোক। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। এদিকটায় নতুন মুখ তো প্রায় চোখেই পড়ে না। তুমি আসছো কোথা থেকে? এখানে কাজে এসেছি, থাকি বোস্টনে। বোস্টন? কি যেন ভাবলেন একটু। আমি নিজে কখনো বোস্টন যাইনি, কিন্তু 84 সাল নাগাদ যে স্কুলে পড়তাম সেখানে আমার এক বোস্টনবাসী সহকর্মী ছিল। ভদ্রলোক হঠাৎ করে পড়ানো ছেড়ে দিয়ে থেমে একবার জিভ কেটে হাসলেন। বয়স হয়েছে বুঝতে তো পারছো, কোথাকার কথা কোথায় নিয়ে চলে যায়। লোকটাকে আমার খারাপ লাগছে। তাকে দেখে রাশভারী মনে হয় বটে, কিন্তু আমার সঙ্গে তো বেশ যেচে পড়েই এতগুলো কথা বলছে। পিগাফেটার রেগনাম কঙ্গোটার কথা মনে পড়তে আমি মুখ তুলে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, আচ্ছা এই বইটা আপনি কোথা থেকে পেলেন বলুন তো? ভেবেছিলাম ভদ্রলোক অসন্তুষ্ট হবেন, তার বদলে বেশি খুশি হয়ে উত্তর দিলেন, ও ওই বইটা আমার এক বন্ধু ক্যাপ্টেন এভেঞ্জারের কাছ থেকে ছিল। বইটা 68 সাল নাগাদ তিনি যুদ্ধে দেহ রাখতে এই বইটা আমার হস্তগত হয়। ক্যাপ্টেন এভেঞ্জারের নামটা আমার চেনা লাগলো, তবে এর আগে কোথাও শুনেছি সেটা ঠিক মনে পড়ল না। পরে জিজ্ঞাসা করে নেব ভেবে আর কিছু জিজ্ঞেস করলাম না। এভেঞ্জারের এক সময় সালামের জাহাজের নাবিক ছিল। যে বন্দরে জাহাজ ফিরত সেখান থেকে পুরনো জিনিসপত্র সংগ্রহ করে একটা বাতিক ছিল তার বাড়িতে একবার ঘোড়া বেচতে গিয়েছিলাম আমি, তখনই দেখতে পাই বইটা আঁকা ছবিগুলোর উপর একরকম আগ্রহ জন্মায় আমার, বিশেষ করে ওই জায়গাটা। আমার চশমাটা কোথায়? টেবিলের নিচ থেকে ধুলো ময়লা ঘেঁটে একটা নোংরাটে ভাঙা কাঁচের চশমা বের করে আনেন ভদ্রলোক। তারপর সেটা চোখে গলিয়ে বইটা সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে বললেন, এভেঞ্জারে ল্যাটিন কিছুটা পড়তে জানত, আমি একেবারেই পড়তে পারি না। এক স্কুল মাস্টারকে একবার জোগাড় করেছিলাম, সে আমাকে পড়ে শোনাতো, কিন্তু মুশকিল হলো সে একদিন পুকুরে ডুবে মরল। তুমি একটু চেষ্টা করে দেখো তো কিছু বুঝতে পারো কিনা। ল্যাটিন ভাষাটা আমি কিছুটা জানতাম। বইটা সামনে এনে প্রথম দিক থেকে কয়েকটা প্যারাগ্রাফ পড়ে মানে বুঝিয়ে দিতাম তাকে। দু একটা ভুল যে হয়নি তা নয়, কিন্তু লোকটা সেটা বোঝার উপায় নেই।
উল্টে মনে হলো আমি মানে বুঝিয়ে দেওয়ার বেশ কিছুটা খুশি হয়েছেন তিনি। উৎসাহে একটু একটু করে বেড়ে উঠতে লাগলো তা। বুঝতে পারলাম এতদিন কৌতূহলের বশে কেবল ছবিগুলোই দেখে গেছেন, আজ তাদের মানে জানতে পেরে একটু বেশি খুশি হয়ে আছেন। আঙুল দিয়ে একটার পর একটা জায়গা আমাকে দেখিয়ে দিতে লাগলেন তিনি। একটা বিশেষ জায়গায় এসে দেখলাম তার ভুরু দুটো কুঁচকে গেল। আমার দিকে তাকিয়ে বললেন, এই এই জানোয়ারটাকে কি বলো বলো তো? বইয়ের পাতায় যে প্রাণীটি আঁকা আছে সেটা আগে কোনোদিন পৃথিবীতে ছিল বলে আমার মনে হয় না। অর্ধেকটা ড্র্যাগন আর বাকিটা কুমিরের মতো। প্রায় দুটো পাতা জুড়ে আঁকা আছে ছবিটা। তবে খুব একটা বর্ণনা কিছু করা নেই। তার ঠিক পরের পাতাতে কিন্তু একটা চেনা ছবি চোখে পড়ল। আধা মানুষ আধা বানরের মতো দেখতে একটা জন্তু। মোটামুটি একটা ধারণা করে আমি বললাম, এগুলো তো বিবর্তন বোঝাতে চেয়েছেন মনে হচ্ছে। তবে শিল্পী কিছুটা যে কল্পনার আশ্রয় নিয়েছেন তা তো বুঝতেই পারছেন। কল্পনা কল্পনা বলছো কেন? লোকটা আমার দিকে চেয়ে একটা লুকোনো হাসি হাসল। বিবর্তনের পথে এমন অনেক প্রাণী জন্মেছিল যার হদিশ আমরা এখনো পাইনি। তা বলে ড্র্যাগন আর কুমিরের হাইব্রিড? আশ্চর্যের কিছু নয়। লোকটা আমার দিকে থেকে চোখ নামিয়ে নিল, তারপর দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বলল, তবে এবার আমি তোমাকে একটা বইয়ের সব থেকে আশ্চর্য জিনিসটা দেখাবো। লোকটার হাতটা কেঁপে যাচ্ছে বারবার। লক্ষ্য করলাম তার চোখ দুটো এখন আগের থেকে আরো কিছুটা উজ্জ্বল হয়ে উঠেছে। পাতাগুলো নাড়াচাড়া করতে করতে সহজে সরে যেতে লাগলো তার, যেন বইটা নিজে একটা বিশেষ জায়গা দেখাতে চাইছে আমাদের। যে ছবিটা আমার চোখের সামনে খুলল সেটা একটু আগেই দেখেছি আমি। একটা কসাইয়ের দোকানের হাতে একটা চপার নিয়ে দোকানের একেবারে মাঝখানে একটা ভয়াবহ চেহারার মানুষ বসে আছে, এবং দোকানের ভিতরে চারিদিকে দেওয়ালে ঝুলছে কিছু মৃত প্রাণীদের দেহ। প্রাণীগুলো কোনো পশু নয়, মানুষের হাত পা কাটা মাথা। সেই হলদে হয়ে যাওয়া ছবি দেখেও ঘৃণায় আমি মুখ ফিরিয়ে নিলাম। লোকটা কিন্তু সেই রকম উজ্জ্বল চোখে তাকিয়ে রইল সেই দিকে। সম্মিলিত মতো বলল, এর কিছু মানে বুঝতে পারছো কি? এই যে এই লোকটা, এই কসাইটা ছুরি হাতে বসে আছে, ওকে দেখলে আমার শরীরটা কেমন যেন চনমনি ওঠে। একটু আগেই হয়তো ওই ছুরিটা দিয়ে একটা মানুষের মাথা কেটে নিয়েছে ও, কিংবা ধরো ওই যে পাটা দেওয়াল থেকে ঝুলছে, ওটা হয়তো একটা মাঝ বয়সী লোকের। আর এই মাংসের স্তূপটা কোনো শিশুর। এই দেখো দেখো না, এখানে গায়ের কাঁটা দিচ্ছে আমার। লোকটার গলার আওয়াজ কমে আসছে একটু একটু করে। তার চশমা পরা বৃদ্ধ মুখটা বিকৃত হয়ে উঠেছে এবার। নিজের কথা আমি বলতে পারি না, একটু একটু করে যে ভয়গুলো আমার মনের ভিতরে এসে জড়ো হয়েছিল সেইগুলো সব কটা জমাট বেঁধে হয়ে একসাথে বেরিয়ে আসতে চাইল গলা দিয়ে। আমার সামনে বিকৃত মুখে বসে থাকা প্রাচীন পৈশাচিক প্রাণীটাকে আমি চিনি না। তার গলার স্বর এখন প্রায় ফিসফিসিয়ে পরিণত হয়েছে। সেই চাপা গলার স্বর আমার বুকের ভিতর অবধি ঢুকে আমাকে ঝাঁপিয়ে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন এভেঞ্জারের কথা মনে পড়ে গেল। নামটা আমি শুনিনি আগে কোথাও, পড়েছিলাম ইতিহাসের বইতে। আজ থেকে প্রায় 150 বছর আগে যুদ্ধে মারা যান ক্যাপ্টেন এভেঞ্জার। কিন্তু তাহলেই লোকটা তার সঙ্গে। এভেঞ্জারের কাছে বইটা দেখে ওটা সঙ্গে করে নিয়ে আসে আমি। মদের ঘরে আমার কাছে বইটার ব্যাপারে কিছু বলে ফেলেছিল এভেঞ্জার, তাতেই আগ্রহ জন্মেছিল আমার। পরে স্কুল মাস্টার থেকে দিয়ে বইটা পড়িয়ে জানতে পারি বইটায়
একটা বিশেষ জায়গায় নিজের আয়ু বৃদ্ধি করে নেওয়ার একটা উপায় বলা আছে তাতে। মানুষের মাংস নিয়মিত সময়ে ব্যবধানে মানুষের মাংস ভক্ষণ করলে মানুষের আয়ু আশ্চর্যজনকভাবে বেড়ে যায়। স্কুল মাস্টার আমাকে ব্যাপারটা ভেঙে বলতে চাইনি, উল্টে ফেলে দিতে বলেছিলেন বইটা। তাই তাকে আপনি আপনি কি? চেয়ার থেকে উঠে পড়ি আমি, একটু একটু করে পিছিয়ে যেতে থাকি। লোকটার মুখ থেকে শয়তানি হাসিটা মিলিয়ে যাচ্ছে। এবার দুটো হাত তুলে আমাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, আর তুমি ভয় পাচ্ছ কেন? ওসব আজ আমি করি না, বহুদিন হলো ছেড়ে দিয়েছি। আমি করি না। মিথ্যে বলছেন আপনি, আপনি মিথ্যে বলছেন। বিশ্বাস করো, এত বছর আমার দীর্ঘজীবী হওয়ার শখ খুঁজে গেছে। ও পাপ, আমি আর করতে চাই না, করতে চাই না। পিছিয়ে যেতে যেতে থেমে গেলাম আমি। বইটা এখনো আমার হাতে ধরা আছে। কোথা থেকে যেন মৃদু একটা আওয়াজ আসছে। বাইরে এতক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তারই মধ্যে অন্য একটা শব্দ। লোকটার মুখ করুণ হয়ে আসছে। আমার দিকে উঠে থাকা দুটো হাত তিনি নামিয়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে ছাদের দিক থেকে তরল কিছু একটা এসে পড়ল আমার হাতের ধরা বইটার পাতার উপরে। ভেবেছিলাম ছাদ থেকে চুইয়ে জল পড়ছে। মুখ নামিয়ে সেদিকে তাকাতেই ভুল ভাঙল। তরলটা আসলে লাল। দেখলাম চুইয়ে পড়া রক্তের ফোঁটায় ভিজে গেছে বইটার পাতা। চকিতে উপরে তাকালাম আমি। ছাদের দেওয়ালের ঠিক মাঝ বরাবর একটা লম্বা চেরা ফাটল। সেই ফাটলের গোটাটা ভরে গেছে তাজা রক্তে। লাল লাল রক্তে চাপ বাঁধা। ওপরে দোতলার কোনো ঘর থেকে চুইয়ে আসা রক্ত ঝালরের মতো ঝুলছে রয়েছে সেখানে। সামনে থেকে একটা অতি মানবিক হাসি কানে এলো আমার কানে। সেটা নারী না পুরুষ তা বোঝা যায় না। সেই আদিম রক্তলোভী প্রাণীটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে। পর মুহূর্তেই চকিত বজ্রপাতের শব্দে কেঁপে উঠল গোটা বাড়িটা। আমি ছিটকে পড়লাম মেঝের উপর। মুহূর্তে উঠে দাঁড়িয়ে আর কোনো কিছু লক্ষ্য না করে দৌড়াতে লাগলাম বাড়ির বাইরের দরজার দিকে। সেইভাবে মিনিট 10 উদ্ভ্রান্তের মতো দৌড়াতে বাড়িটা ছাড়িয়ে বেশ কিছু দূর চলে এলাম আমি। এতক্ষণে বাইরে সজোরে বৃষ্টি নেমেছে। সর্বাঙ্গ ভিজে গেল আমার। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। সেই বৃষ্টির ধারার মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম আকাশ থেকে নেমে আসা লেলিহান বিদ্যুতের একটা শিখা ঝাঁপিয়ে পড়ে গ্রাস করছে গোটা বাড়িটাকে। আজকের মতন গল্প এখানেই শেষ। তবে পরের সপ্তাহে কিন্তু আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যে মোড়া, বা হতে পারে সেটি কোনো হাড় হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে তো জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। যান এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। জানি কেউ সাবস্ক্রাইব করবে না, নোটিফিকেশনও অন করবে না, শুধু গল্প শুনে চলে যাবে।